হুম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা তাহলে শুরু করি না? আমি গতদিন আসলে তোমাদেরকে বলেছিলাম যে আমরা চ্যাপ্টার শেষ করে দিয়েছি, তাই না? রিগ্রেশন দিয়ে। বাট আমার কয়েকটা ম্যাথ আমার মনে হলো যে আরো একটা ক্লাস নেওয়াটা মানে মনে হলো যে নেই। কারণ আমি কয়েকটা ম্যাথ স্কিপ করেছিলাম কোরিলেশনের। যদিও কোরিলেশনটা আমাদের আগে হয়েছিল, তারপরেও আমি কোরিলেশনের কয়েকটা ম্যাথ আমি স্কিপ করেছিলাম। সো যার কারণেই আজকের ক্লাসটা নেওয়া আর কি। হ্যাঁ, তো তোমরা যারা গত ক্লাসে মনে করেছিলে শেষ, তাদের জন্য বলছি আজকে আমরা আরেকটা ক্লাস করব, এটাই শেষ হবে। এবং আজকে আমরা বেশি না তিনটা ম্যাথ করব। এবং এই তিনটা ম্যাথ একটু ডিফারেন্ট টাইপের, যদিও আগের মতোই, কিন্তু একটু ডিফারেন্ট আছে। সো এই ম্যাথ তিনটা দেখা যায় প্রশ্ন যদি কখনো কঠিন হয়, পরীক্ষার প্রশ্নটা যদি একটু কঠিন হয়, তখন দেখা যায় এই টাইপের ম্যাথগুলো কিন্তু তখন আসে পরীক্ষায়। ওকে, তো তাহলে আমরা চলো শুরু করি নাকি? হ্যাঁ, আস্তে আস্তে বাড়ছে। ঠিক আছে, আমরা শুরু করি ক্লাস। দেখি আর কয়জন আসে, আসতে লাগুক সবাই। হ্যাঁ, ওকে, দিস ইজ দ্য ম্যাথ। এটাই হচ্ছে আমাদের সেই ম্যাথ। তাহলে আমরা আজকে, এটা না, সরি, ওকে, এই ম্যাথটা আমরা একটু সবাই দেখো, সবাই খেয়াল করবো। এটা দাগ নাম্বারটা আমি মেলাই নাই, একটু দাগ নাম্বারটা একটু অন্যরকম ভাবেই আছে। 1 নাম্বার দিয়ে শুরু করছি আমরা, যেহেতু আলাদা তিনটা ম্যাথ আমরা করছি। সবাই খেয়াল করো কি বলা আছে। দ্য ডাটা রিলেটিং টু ক্যাপিটাল অ্যান্ড প্রফিট অফ 5 শপস আর গিভেন বিলো। অর্থাৎ কি কি দেওয়া আছে? ক্যাপিটাল দেওয়া আছে এবং প্রফিট দেওয়া আছে। 5টা শপের, 5টা দোকানের ক্যাপিটাল এবং প্রফিট দেওয়া আছে। ক্যাপিটালকে এখানে এক্স ধরা হয়েছে, প্রফিটকে ওয়াই ধরা হয়েছে। আমরা কিন্তু সবাই জানি যে আমরা অলওয়েজ এই কাজটাই কিন্তু করি, যে ক্যাপিটাল আমাদের অলওয়েজ আমাদের জন্য এক্স আর প্রফিট অলওয়েজ আমাদের জন্য ওয়াই, তাই তো? মানে প্রথম ভ্যালুটা এক্স, দ্বিতীয় ভ্যালুটা আমাদের জন্য ওয়াই। আচ্ছা, তো এক্স এর 5টা, ওয়াই এর 5টা ভ্যালু দেওয়া আছে। এ নাম্বার রিকোয়ারমেন্টে বলছে ড্র এ স্ক্যাটার ডায়াগ্রাম। কি দেখাতে বলছে? স্ক্যাটার ডায়াগ্রাম। এই স্ক্যাটার ডায়াগ্রামটা আসলে কি? অর্থাৎ এই কোরিলেশনের কিছু গ্রাফ আছে, অর্থাৎ আমাদেরকে গ্রাফ করা লাগে মাঝে মাঝে কোরিলেশন চ্যাপ্টারও। ইউজুয়ালি সাধারণতভাবে দেখা যায় যে গ্রাফের চ্যাপ্টার হচ্ছে ডাটা কালেকশন, 1 নাম্বার যে চ্যাপ্টারটা আমরা করি ইন্ট্রোডাকশন। বাট এখানেও আমাদের টুকটাক গ্রাফ আসে, মাঝে মাঝে আসে। এই জন্য এই গ্রাফটা আমরা শিখবো। যদিও গ্রাফটা অনেক সহজ, কিন্তু তারপর না শিখলে অনেক স্টুডেন্ট দেখা যায় পরীক্ষা হলে এটা আর পারে না। সো এই জন্য আমরা গ্রাফটা একটু ভালো করে দেখবো। ওকে, তাহলে এ নাম্বারে আমাদের এখানে একটা ডায়াগ্রাম দেখো, স্ক্যাটার ডায়াগ্রাম আঁকাইতে বলছে। সো এটা একটা গ্রাফ, স্ক্যাটার ডায়াগ্রাম হচ্ছে একটা গ্রাফ, এবং এটা গ্রাফ পেপারে তোমাদের আঁকাতে হবে। তো যারা যখন এখন ক্লাস করতেছো, হাতের কাছে যদি গ্রাফ পেপার থাকে, তোমরা গ্রাফ পেপার ধরতে পারো। আর যদি গ্রাফ পেপার না থাকে, ক্লাস ভালো করে খেয়াল করো, পরবর্তীতে তুমি এটা গ্রাফ পেপারে তুমি এটা আঁকাতে পারবা। ওকে, আর বি নাম্বারটা তাহলে আমরা পরে দেখি, আগে এ নাম্বারটা কমপ্লিট করি। এখন এই গ্রাফ আঁকানোর জন্য আমাদের কি লাগবে মনে রাখবা। নর্মালি আমাদের ডাটা কালেকশন চ্যাপ্টার বা ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে যে গ্রাফ আছে, এই গ্রাফ আঁকানোর জন্য কিন্তু আমাদের অনেক কিছু লাগে। যেমন আমরা যদি হিস্টোগ্রাম আঁকাই, তাহলে আমাদের একটা টেবিল করে নেওয়া লাগে, টেবিলে ক্লাস এবং ফ্রিকোয়েন্সি নেওয়া লাগে। ওয়াজিবের জন্য আলাদা জিনিস লাগে, ফ্রিকোয়েন্সি পলিগনের জন্য একটা জিনিস লাগে, ফ্রিকোয়েন্সি কার্ভের জন্য একটা জিনিস লাগে। প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা জিনিস লাগে। কিন্তু এই স্ক্যাটার ডায়াগ্রাম, অর্থাৎ কোরিলেশনের এই স্ক্যাটার ডায়াগ্রাম, এটার জন্য কোনো গ্রাফের প্রয়োজন হয়, মানে কোনো আলাদা টেবিলের প্রয়োজন হয় না। অর্থাৎ তুমি সরাসরি প্রশ্ন থেকে মান নিয়ে তুমি গ্রাফটা আঁকাই ফেলতে পারবা। ওকে, সরাসরি প্রশ্ন থেকে মান নিবা, নিয়ে গ্রাফটা আঁকাই ফেলবা। ওকে, সো আমরা তাহলে গ্রাফটা আঁকানোর জন্য আমি একটা নতুন পেজ নিলাম। ওকে, এরকম একটা পেজ নিবা। গ্রাফটা আঁকানোর জন্য সবসময় মনে রাখবা, আমরা যখন গ্রাফ আঁকাবো, গ্রাফ আঁকানোর জন্য আমরা তোমাদের যে সাইজের গ্রাফ দিবে, অর্থাৎ একটা ফুল সাইজের গ্রাফ, এই গ্রাফটাকে আমরা 4 ভাগ করব। 4 ভাগের 1 ভাগ সাইজে তুমি গ্রাফটা আঁকাবা, সবসময় এটা সেটা করবা। হ্যাঁ, তুমি সর্বোচ্চ হাফ পেজ নিতে পারো যদি কখনো ইমার্জেন্সি মনে হয় যে না আমার গ্রাফটা এখন তাহলে হাফ পেজ নেওয়া প্রয়োজন, তাহলে তুমি হাফ পেজ মানে হাফ সাইজটা, একটা ফুল গ্রাফের হাফ সাইজ নিতে পারো। কিন্তু রিকমেন্ডেশন থাকবে তুমি হাফ সাইজ না, তুমি কোয়ার্টার সাইজ, দ্যাট মিনস 4 ভাগের 1 ভাগ সাইজ নিয়ে তুমি গ্রাফটা আঁকানোর চেষ্টা করবে। এটা সব থেকে স্ট্যান্ডার্ড সাইজ, এবং এই সাইজে গ্রাফ আঁকাইলে
সেটা দেখতে সব থেকে সুন্দর লাগে। ওকে, গ্রাফে তোমাদের যদি হাতের কাছে গ্রাফ আঁকা মানে থেকে থাকে তাহলে তোমরা দেখবা গ্রাফটার, আমি গ্রাফ যদিও এখানে দেখাতে পারছি না, আমি সহজেই সরাসরি আমি এখানে গ্রাফ না আঁকানোর জন্য আমাদের গ্রাফ পেপারে প্রথমত হচ্ছে দুইটা রেখা নেওয়া লাগে। এই যে এরকম এইদিকে একটা রেখা, অর্থাৎ ভার্টিক্যাল একটা রেখা নেওয়া লাগে, এটা হচ্ছে আড়াআড়ি। আরেকটা রেখা হচ্ছে হরিজন্টাল একটা রেখা। সবসময় মনে রাখবা আমরা দুইটা রেখা নিব, একটা হরিজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল। ওকে, তাহলে এই দুইটা রেখা। এখন তোমাদের যে গ্রাফ পেপার, এই গ্রাফ পেপারে দেখবা মোট নতুন যারা, বিশেষ করে যারা ডাটা কালেকশন করছো তাদের জন্য এটা খুবই সহজ, পানি ভাতের মতো। বাট যারা নতুন ক্লাস করছো, তোমাদের গ্রাফ পেপার যদি হাতের কাছে থেকে থাকে দেখবা গ্রাফ পেপারে ইউজুয়ালি কোনো কোনো গ্রাফ পেপারে দুই ধরনের রেখা থাকে, একটা হচ্ছে মোটা রেখা আর একটা সিঙ্গেল রেখা। আরেকটা গ্রাফ পেপার আছে যেটা বেশি ইউজ হয়, স্ট্যান্ডার্ড, সেটায় মোট তিন ধরনের রেখা থাকে গ্রাফে। একটা লাল লাল রেখা আর দুইটা কালো রেখা। বিষয়টা বুঝছো? তো লাল রেখা তো লাল রেখাই, আর কালো রেখার মধ্যে দুইটার মধ্যে আবার একটু ভ্যারিয়েশন আছে। একটা হচ্ছে কালো একটু মোটা, আরেকটা কালো সিঙ্গেল অর্থাৎ চিকন। এখন এই যে আমাদের প্রথম যে দুইটা রেখা আমরা নিব, এই দুইটা রেখা সবসময় মনে রাখবা, আমাদের এই রেখাটা এইখানটাকে আমরা বলি হচ্ছে ও, এটা হচ্ছে ও। এই রেখাটাকে তাহলে আমরা বলবো ও এক্স, আর এই রেখাটাকে আমরা বলি ও ওয়াই। তাহলে এই ও এক্স এবং ও ওয়াই যে রেখাটা, এই দুইটা রেখা আমরা সবসময় আমাদের গ্রাফে যে তিন ধরনের রেখার কথা বললাম, এই রেখা তিন ধরনের রেখার মধ্যে তুমি হয় লাল রেখার উপরে এই লাইন দুইটা অঙ্কন করবা, অথবা যদি তুমি কালো রেখার উপরে অঙ্কন করো তাহলে অবশ্যই সেটা হতে হবে কালো বোল্ড করা যে রেখাটা আছে ওই রেখাটার উপরে, মানে মোটা রেখা কালো যেটা। সিঙ্গেল কোনো লাইনের উপরে তুমি এই দুইটা রেখা আঁকাইতে পারবা না, তাহলে তোমার গ্রাফ কিন্তু মিলবে না। আর একটা জিনিস মনে রাখবা, গ্রাফের মার্কস কিন্তু মানে কি বলে এটাকে, চোখে দেখে মার্কস দেয় স্যারে। অর্থাৎ সুন্দর লাগলে তো তুমি যখনই ওই কাজ করবা, সিঙ্গেল লাইনের উপরে এই রেখা দুইটা নিবা, তোমার গ্রাফ কিন্তু দেখতে সুন্দর লাগবে না। সো তুমি কি করবা, অবশ্যই গ্রাফ আঁকানোর সময় এই দুইটা রেখা তুমি হয় লাল না হয় কালো বোল্ড করা, অর্থাৎ মোটা রেখার উপরে, কালো মোটা রেখার উপরে এই দুইটা রেখা নিবা। এবং এই রেখা দুইটা নেওয়ার সময় তুমি খেয়াল করে রাখবা যে তোমার এই রেখার বাম পাশে, এই যে বাম পাশে এবং এই রেখার নিচে, এই দুইটা জায়গায় যেন এনাফ স্পেস থাকে, যেন তুমি কিছু লিখতে পারো, কারণ আমাদেরকে এখানে কিছু জিনিস লিখতে হয়। সো এই দুইটা জিনিস কিন্তু এখানে তোমার খুব গুরুত্বপূর্ণভাবে মনে রাখতে হবে। ওকে, এখন মনে করো তুমি এই দিকে একটা লাল লাইনে তুমি নিবা রেখাটা, লাল লাইনটা তো মনে করো তোমার লাল লাইনটা আছে হচ্ছে, ধরে নিলাম যে একদম এই বরাবর। এখন তাহলে তো বাম পাশে জায়গা থাকছে না, এখন তুমি ডান দিকে আগাবা। ডান দিকে যদি তুমি আগাইতে চাও তাহলে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে ডান দিকে 5 ঘরের বেশি আগাইতে হবে, 5 ঘরে আগাইতে হবে। মানে তুমি ওই যে এক ঘর আগাই দিলে হবে না, অবশ্যই আগাইলে সামনে 5 ঘর আগাইতে হবে, সামনে 5 ঘর আগায় তুমি রেখা দিবা। যাই হোক, মানে সহজভাবে বাম দিকে এবং নিচে রেখার জন্য জায়গা রাখবা। ওকে, এবার আসি, আমাদের দুইটা জিনিস আছে এখানে, এক্স এবং ওয়াই। তার মানে এই দুইটা জিনিসকে আমার এখানে দেখাতে হবে। তার মধ্যে মনে রাখবা সবসময় যে আমরা সবসময় আমাদের যে এক্স এর মানটা আছে, অর্থাৎ ক্যাপিটাল ক্যাপিটাল ক্যাপিটাল, আচ্ছা এটা এভাবে না লিখি আমরা, আমি এইভাবে লিখি। ওকে, আমাদের যে ক্যাপিটাল আছে, আমাদের ক্যাপিটালটাকে আমরা এই ও এক্স রেখাতে দেখাবো, অর্থাৎ এক্স কে আমরা ও এক্স রেখাতে দেখাবো। আমাদের যে প্রশ্নে যে ক্যাপিটালটা আছে, ক্যাপিটালকে আমরা এখানে দেখাতে হবে। ওকে, আমি গ্রাফ গ্রাফ কি, আচ্ছা আমি কি গ্রাফ দেখাইছি?
আমি মনে হয় না আমি ডিজিটাল বোর্ডের ক্লাসে কি গ্রাফ দেখাইছি, একটু একটু কমেন্ট করো তো, ডিজিটাল বোর্ডে কি আমি গ্রাফ দেখাইছি আমি? আমার মনে হয় না দেখাইনি, এই জন্য আমি দেখাচ্ছি। ওকে, আর আমাদের যে প্রফিটটা আছে এই প্রফিটকে আমরা দেখাবো হচ্ছে এই ও ওয়াই রেখাতে, এই যে ওয়াই। তাহলে দেখো এই যে ক্যাপিটালকে দেখালাম ও এক্স এ, আর প্রফিটকে দেখাবো হচ্ছে ও ওয়াই তে। ওকে, এখন এরপরে যে কাজটা আমরা করবো খুবই গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে আমরা এই যে গ্রাফের দেখো প্রতি 5 ঘর পর পর দেখো একটা করে মোটা রেখা আছে, তাহলে আমরা প্রতি 5 ঘর আমরা একটা ভাগ করে নিব। এই যে প্রতি 5 ঘর পর পর একটা করে ভাগ, এই যে এটা 5, আরো 5, আরো 5, আরো 5, আরো 5, আরো 5, আরো 5, এভাবে করে তুমি নিয়ে নিবা, ভাগ করে নিবা। ওকে, আচ্ছা গ্রাফ আমি দেখাইছি, অনেকে বলছে গ্রাফ দেখা, আচ্ছা যদি দেখাই থাকে তাহলে আমি সমস্যা নেই, আরেকবার দেখো। ঠিক একইভাবে এখানেও আমরা 5 ঘর পর পর এই যে ভাগ করে নিব। ওকে, নিলাম। এই যে 5 ঘর পর পর ভাগ করে নিলাম। তো ক্যাপিটাল দেখো তো, ক্যাপিটাল আমাদের শুরু সর্বনিম্ন, ক্যাপিটালের সর্বনিম্ন ভ্যালু আছে 5 আর সর্বোচ্চ আছে 25। ক্যাপিটালের সর্বনিম্ন ভ্যালু আছে 5, সর্বোচ্চ আছে 25। ওকে, তাহলে আমরা এখান থেকে শুরু করব। এই যে এখানে 5, এখানে 10, এখানে 15, এখানে 20, এখানে 25, তাহলে 5টা কথা দেখো 5, 15, এই যে 5 থেকে শুরু সর্বনিম্ন আর সর্বোচ্চ 25, তাহলে এই যে 5, 10, 15, 20, 25। আর প্রফিটের মধ্যে সর্বনিম্ন আছে 3, সর্বনিম্ন কত আছে 3, আর সর্বোচ্চ আছে হচ্ছে 18। তাহলে এখানেও আমরা একটু এভাবে করে নিই, তাহলে এখানেও আমরা প্রথমে এখানে তাহলে আমি নিলাম 5, এখানে নিলাম 5, এটা 10, এটা 15, এটা 20, মানে এমন ভাবে নিতে হবে যেন আমার সর্বনিম্ন ভ্যালুকে কাভার করে, আবার সর্বোচ্চ ভ্যালুটাকেও কাভার করে, এমন ভাবে আমরা নিব। তাহলে দেখো আমরা এখানে সর্বনিম্ন 5, তাহলে এখানে 3 আমরা এখানে পাবো, 3 কেও কাভার করবে, আবার 18 মানে সর্বোচ্চ কত 18কে আমরা এখানে কাভার করতে পারবো। এখন আসি স্ক্যাটার ডায়াগ্রামটা কি, সহজভাবে বলি। স্ক্যাটার মানে হচ্ছে ছড়ানো। স্ক্যাটার মানে কি ছড়ানো। আমরা যখন ধান চেলে দেই, মনে করো কবুতরকে খাওয়ানোর জন্য যখন ধান বা চাল খাবার চেলে দেই, ওটা ওই যে ছড়াই দেই না, এই ছড়ানোটাকেই বলা হয় স্ক্যাটার, মানে ছড়ানো, বিক্ষিপ্ত, স্ক্যাটার মানে। ঠিক আছে, এখন দেখো খুবই সহজ। তো আমাদের প্রথম ক্যাপিটাল 5, এই 5 বরাবর প্রফিট কত, 5 বরাবর এই যে 5, এটা হচ্ছে 5, ক্যাপিটাল 5, এই 5 বরাবর প্রফিট কত 3, 5 বরাবর ক্যাপিটাল 3, তাহলে 5 যদি এটা হয় তাহলে 3 কোথায়, মনে রাখবা এটা হচ্ছে আমাদের 0, এটা হচ্ছে 1, এটা মনে করো 2, এটা 3, এটা 4, এটা 5। তাহলে এই যদি 5 বরাবর 3 কোথায়, এই যে 3, এই যে 3 একটা আমরা এরকম একটা ফোঁটা দিব, ব্যাস একটা ফোঁটা। আচ্ছা আমি ফোঁটাটা দেবে, আচ্ছা দরকার নেই, এভাবে দিই। ওকে, 5 বরাবর 3 একটা ফোঁটা। এরপরে 10 বরাবর 4 একটা ফোঁটা, এই যে 10 বরাবর 4 ফোঁটা। তাহলে 10 বরাবর 10 হচ্ছে ক্যাপিটাল, তাহলে 10 ক্যাপিটাল হচ্ছে এই যে 10 ক্যাপিটাল, আর প্রফিট কত 4, তাহলে 4 কোথায়, এই যদি 3 হয় তাহলে 4 কোথায়, এক ঘর উপরে, তাহলে 10 বরাবর আমরা এই যে আর এক ঘর উপরে আমরা একটা ফোঁটা দিলাম, তাহলে 4। 15তে কত, 15তে হচ্ছে আমার 8, তাহলে 15 এই যে এই 15 বরাবর 8, 8 কোথায়, এটা যদি 10 হয়, ভালো করে বোঝো, এটা হচ্ছে প্রফিটের 10, এই যে এটা 10 যদি এটা হয় তাহলে 8 2 ঘর নিচে হবে, এই যে 15 বরাবর 10-এর থেকে 2 ঘর নিচে আমরা এই যে 8 দিয়ে দিলাম, ফোঁটা, এই যে ফোঁটা। ওকে, এরপরে 20-এ হচ্ছে 12, 20 বরাবর 12, 12 কোথায় হবে, 10-এর থেকে ঠিক 2 ঘর উপরে, তাহলে এই যে 12। লাস্টে 25-এ কত, 25 হচ্ছে 18, 18 কোথায় হবে, এই যে 20-এর 2 ঘর নিচে 18, এই যে 18। তাহলে স্ক্যাটার ডায়াগ্রামে এতটুকুই,
স্ক্যাটার ডায়াগ্রাম শেষ, মানে তুমি জাস্ট ফোঁটা দিবা, শেষ তোমার স্ক্যাটার ডায়াগ্রাম। এই যে দেখো আমি 5টা ফোঁটা দিছি, আমাদের স্ক্যাটার ডায়াগ্রাম হয়ে গেছে। ওকে, এটাই হচ্ছে আমাদের স্ক্যাটার ডায়াগ্রাম। এখন এখানে আমরা একটা স্কেল লিখতে হবে। একটা স্কেল মানে এই যে আমি দেখাই দিচ্ছি, আমি স্কেলটা কিভাবে আমরা লিখবো। স্কেলটা আমরা লিখবো, দেখো আমি এখানে লিখছি, তোমরা খাতায় লিখবে স্কেলটা। স্কেল মানে পরিমাপ। কি স্কেল? দেখো এই যে আমরা এখানে ও এক্স যে রেখাটা নিছি, ও এক্স অ্যাক্সিস, ও এক্স অ্যাক্সিস মানে এই যে ও এক্স যে রেখাটা নিয়েছি, এই রেখার মধ্যে একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে 5 আর এটা 10। 5 আর 10-এর মধ্যে ডিফারেন্স কত? 5। তার মানে এখানে 5 থেকে 10 পর্যন্ত 5 ইউনিট আছে না? 5 থেকে 10 পর্যন্ত এখানে 5 ইউনিট। আর এর মধ্যে বক্স আছে কয়টা? তোমাদের গ্রাফে দেখবা এর মধ্যে বক্স আছে 1 2 3 4 5, 5টা বক্স। তার মানে 5টা বক্সে 5 ইউনিট। 5 থেকে 10 যেহেতু 5 ইউনিট, 10 থেকে 15 5 ইউনিট, 5 ইউনিট। তার মানে 5 বক্সে যদি 5 ইউনিট হয়, তাহলে এক বক্স সমান সমান কত ইউনিট হয়? ভালো করে বোঝো। 5 বক্স সমান সমান, এখানে বক্স আছে 5টা, 5 বক্স সমান সমান যদি 5 ইউনিট হয়, তাহলে এক বক্স সমান সমান কত ইউনিট হবে? 1 ইউনিট। 5 বক্সে 5 হলে এক বক্সে 1 হবে। ওকে, তাহলে অন ও এক্স এক্সিস মানে ও এক্স যে রেখা, এক্সিস মানে রেখা, আমরা এক বক্স, তাহলে এক বক্স না লিখে লিখবো 1 স্কয়ার, স্কয়ার সমান সমান 1 ইউনিট। 1 স্কয়ার ইজ ইকুয়াল টু 1 ইউনিট। এবার আসি ও ওয়াইতে। ও ওয়াই, তাহলে 1 এভাবে লিখতে পারি, 1 ও ওয়াই অ্যাক্সিস, ও ওয়াই রেখাতে। একটু দেখো তো এখানেও বিষয়টা সেম না? এখানে 5 থেকে 10-এর মধ্যে 5-এর ডিফারেন্স, তার মানে 5 ইউনিট। আর এখানে বক্স আছে কয়টা? 1 2 3 4 5, বক্সও 5টা। তাহলে এখানেও আমার 5 বক্সে 5 ইউনিট, তার মানে এক বক্সে 1 ইউনিট। তাহলে 1 স্কয়ার সমান সমান 1 ইউনিট। অর্থাৎ এইটা তোমরা একটু লিখে দিবে। এটা তোমরা চাইলে গ্রাফ পেপারও লিখতে পারো, তবে খাতায় লেখাটা বেটার। গ্রাফে লিখলে, গ্রাফ যদি সাইজে ছোট, তোমার গ্রাফে লিখলে এটা হিজিবিজি দেখা যাবে। তবে গ্রাফে যদি আঁকাও তাহলে অবশ্যই পেন্সিল দিয়ে লিখবা। এই লেখাটা যদি গ্রাফে লেখো তাহলে পেন্সিল দিয়ে, কারণ গ্রাফে কোনো কলম ইউজ করা যায় না। আর খাতায় লিখলে অবশ্যই কলম দিয়ে লিখতে পারবা। তাহলে বুঝছি এটা। এটা বুঝছি কিনা? এটা বুঝছি কিনা? গ্রাফটা সবাই বুঝছো? ওকে, গ্রাফটা যদি বুঝে থাকো তাহলে এবার আসি আমাদের পরের রিকোয়ারমেন্ট। কম্পিউট দ্য কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। কোরিলেশন বের করতে বলছে এখানে, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করতে বলছে। এখন কোরিলেশন যদি আমরা বের করি, কোরিলেশনের অ্যান্সারটা কত আসবে? এটা তোমরা কোরিলেশন তো বের করতে পারবো তাই না? আমরা কারণ কোরিলেশন কিন্তু শিখছি। যারা যারা কোরিলেশন পারো না তারা এটা কোরিলেশনের ক্লাসটা করবা, কোরিলেশনের ক্লাস দেখবা আছে। তো এখানে কোরিলেশনের অ্যান্সারটা আসবে, কোন সূত্র অ্যাপ্লাই করব কোরিলেশনের? কার্ল পিয়ারসনের যে সূত্রটা আছে ওই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। কার্ল পিয়ারসনের সূত্রটা অ্যাপ্লাই করলে আমাদের এখানে আর এর মান, মানে কার্ল পিয়ারসনের আর এর মান এখানে আসবে 0.97। তোমরা ক্যালকুলেশন করে দেখো, 0.97 এখানে কোরিলেশনের মান আসবে। হ্যাঁ, এক্সাম রুমে গ্রাফ দিয়ে দিবে রাজু হোসাইন ভাইয়া, এক্সাম রুমে তোমাদেরকে গ্রাফ দিয়ে দিবে। ওকে, গ্রাফ দিয়ে দিবে। তবে আগে থেকে বলে দিবা স্যারকে যে স্যার আজকে আমাদের গ্রাফ লাগবে, গ্রাফ দিয়েন। ঠিক আছে, স্যারকে বলবা ক্লাসে ঢুকেই। পরীক্ষার হলে যখন মনে করে স্ট্যাটিস্টিক্স পরীক্ষা দিন, স্যার তো জানে না যে কাদের কি পরীক্ষা, তুমি একটু বলে দিবা যে স্যার আমাদের গ্রাফ পেপার লাগবে আজকে। তো স্যাররাই গ্রাফ পেপার প্রোভাইড করবে। ঠিক আছে, তাহলে এখানে কোরিলেশনের মানটা আসবে কত? 0.97। আচ্ছা, কোরিলেশনটা কি মনে আছে? প্রথম দিকেই বলেছিলাম, আবারও বলছি, কোরিলেশন মানে হচ্ছে সম্পর্ক নির্ণয় করা। কার কার মধ্যে? যেমন এখানে ক্যাপিটাল এবং প্রফিট আছে, দুইটা ভ্যালু, দুইটা ভ্যারিয়েবল, দুইটা আলাদা আলাদা জিনিস। এই দুইটার মধ্যে সম্পর্ক নির্ণয়, এটাই হচ্ছে কোরিলেশন। তার মানে এদের মধ্যে সম্পর্কটা কি ভালো নাকি খারাপ? তো ভালো খারাপকে এখানে আমরা পজিটিভ বা নেগেটিভ দিয়ে প্রকাশ করি। ভালো সম্পর্ক হলে পজিটিভ, খারাপ সম্পর্ক হলে সেটাকে আমরা নেগেটিভ রিলেশনশিপ বলি। তাহলে এক্স এবং ওয়াই এর মধ্যে প্লাস যদি অ্যান্সার আসে, মানে আর এর মানটাই কোরিলেশনের অ্যান্সার যদি প্লাসে আসে, তাহলে আমরা ধরি হচ্ছে এখানে এদের মধ্যে ভালো সম্পর্ক। আর যদি আর এর মানটা মাইনাসে আসে, তাহলে এদের মধ্যে আমি ধরি হচ্ছে খারাপ সম্পর্ক, মানে বিপরীতমুখী সম্পর্ক। সো এখানে এই ম্যাথটা করলে এখানে আমাদের
এই ম্যাথটা করলে আমাদের, হ্যাঁ ক্যালকুলেশন করলে এখানে আমাদের 0.97 আসবে। ওকে ওকে, সো 0.97 এটা আসছে আমাদের কোরিলেশনের অ্যান্সার। এখন এখানে একটা নতুন জিনিস আমরা পাইছি, দেখো এটা আমি করাই নাই তোমাদেরকে, ইন্টারপ্রিট ইটস ভ্যালু, ইন্টারপ্রিট করতে বলছে। ইন্টারপ্রিটটা কি আসলে, এটা একটু ভালো করে বোঝো। ইন্টারপ্রিট মনে করো, আচ্ছা এই কোরিলেশন 0.97 আসছে, তার মানে কি? মানে এই এক্স এবং ওয়াই এর মধ্যে আমাদের কি ধরনের সম্পর্ক আছে? এক্স এবং ওয়াই এর মধ্যে আমাদের ভালো সম্পর্ক, তাই না? মানে পজিটিভ রিলেশনশিপ। এটা একটা টেস্ট না, এটা একটা পরীক্ষা না? পরীক্ষা। আচ্ছা পরীক্ষায় অনেক সময় অনেক টেস্টে, পরীক্ষায় বা টেস্ট করি আমরা যখন যখন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করা হয়, বিভিন্ন টেস্ট করি আমরা, সেই টেস্টের ভুল হওয়ার সম্ভাবনা থাকে নাকি থাকে না? অবশ্যই ভুল হওয়ার সম্ভাবনা থাকে। যে কোনো টেস্টে বা যে কোনো পরীক্ষায় কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক একইভাবে আমরা যেহেতু এখানে একটা টেস্ট করছি, আমাদের এই টেস্টেও এই পরীক্ষাটায় ভুল হতে পারে না? ক্যালকুলেশন বা অন্যান্য ভুল হতে পারে না? অবশ্যই পারে। এই ভুলটা হয়েছে কিনা, তার মানে একটা টেস্ট দিয়ে আমি বুঝলাম যে হ্যাঁ এদের মধ্যে সম্পর্ক ভালো, মানে আর ইজিক্যাল টু 0.97, তার মানে এদের মধ্যে সম্পর্ক পজিটিভ। কিন্তু এই সম্পর্কটা আসলে এই যে টেস্টটা আমরা করছি, আমি এটার উপরে পুরোপুরি ভরসা করতে পারছি না। আমি চাচ্ছি কি এই পরীক্ষাটাকে আরেকটু স্ট্রেনদেন করতে, মানে শক্তিশালী মজবুত করতে, মানে আমি আর একটু ট্রাস্টেবল করতে চাচ্ছি, আর একটু বিশ্বাসযোগ্য করতে চাচ্ছি যে না আমি ফার্দার মানে অন্য আরেকটা টেস্ট করে এই রেজাল্টটা দিয়ে আরেকটা টেস্ট করে আমরা চাই কি যে না এই রেজাল্টটা না, তাহলে আমি যদি দেখি যে না সেই টেস্টটা করে যদি দেখি যে না আমার এই টেস্ট মানে আর এর মানটা হ্যাঁ ঠিক আছে, তাহলে তো আমি খুব ভালো হবে, কারণ আমি দুইটা টেস্ট করেও দেখছি যে না আমার আগের টেস্টটা ভালো আছে, মানে আর এর মান যে বেরো করেছে এটা ঠিক আছে, ওকে ইটস। কিন্তু যদি দেখি যে না এই টেস্টের মধ্যে একটু সমস্যা আছে, তখন আমাদের কি হবে? তখন আমাদের একটু মাথায় আসবে যে না তাহলে আমাদের টেস্ট নিশ্চয়ই কোনো সমস্যা আছে, এই টেস্টটা জাস্টিফাইড হয়নি, মানে রিলায়েবল না, বিশ্বাসযোগ্য না। তো এই ইন্টারপ্রিট মানে হচ্ছে, ইন্টারপ্রিটার বাংলা হচ্ছে ব্যাখ্যা করা। তার মানে বিষয়টা হচ্ছে তোমাকে কি করতে হবে, তোমাকে কি করতে হবে, এই যে টেস্টটা করেছি 0.97 যেটা বের হয়েছে, এই টেস্টটাকে ইন্টারপ্রিট করতে হবে, মানে আরেকটু ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে, ব্যাখ্যা করতে হবে। তো এই ব্যাখ্যাটা আমরা করব আজকে কিসের মাধ্যমে? তাহলে ইন্টারপ্রিট অফ ভ্যালু, ইন্টারপ্রিটেশন অফ টেস্ট, এই ভ্যালু, এই যে ভ্যালুটা আমরা বের করেছি এই ভ্যালুটাকে ইন্টারপ্রিট করতে হবে। তার মানে এই ভ্যালুটা এটাকে আমরা ফার্দার আরেকটা টেস্ট করব, করে দেখব যে আমাদের এই রেজাল্টটা কতটুকু বিশ্বাসযোগ্য। এটাকেই বলা হয় ইন্টারপ্রিটেশন অফ রেজাল্ট। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো ইন্টারপ্রিটেশনটা কি? তাহলে ইন্টারপ্রিট যদি কখনো আমাকে করতে বলে তখন আমরা কি করব? আমরা লিখবো এরকম, ইন্টারপ্রিটেশন আগে লিখে নিব, ইন্টারপ্রিটেশন অফ ভ্যালু বা রেজাল্ট। এই ইন্টারপ্রিটেশন করি আমরা একটা সূত্রের মাধ্যমে, সেই সূত্রটার নাম হচ্ছে প্রবাবল এরর। কিসের মাধ্যমে করি? এই টেস্টটা আমরা বা এই ইন্টারপ্রিটেশনটা আমরা করি কিসের মাধ্যমে? প্রবাবল এররের মাধ্যমে, প্রবাবল এরর। তাহলে সূত্রটা কি? খুব সহজ একটা সূত্র, সূত্রটা হচ্ছে 0.6745 ইন্টু 1 মাইনাস আর স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার এন। এটা হচ্ছে আমাদের এই প্রবাবল এররের সূত্র, এটা হচ্ছে প্রবাবল এররের সূত্র। অর্থাৎ আমরা কখন করব এই সূত্রটা অ্যাপ্লাই, আমরা কখন করব? যখন আমাদের ইন্টারপ্রিটেশন করতে বলবে, এবং ইন্টারপ্রিটেশন করব আমরা এই প্রবাবল এররের মাধ্যমে। প্রবাবল এররের সূত্রটা কি? প্রবাবল এররের সূত্রটা হচ্ছে 0.6745 ইন্টু 1 মাইনাস আর স্কোয়ার ডিভাইড বাই রুট ওভার এন। তার মানে প্রবাবল এরর সূত্র অ্যাপ্লাই করার জন্য কিন্তু আমাদের অবশ্যই কি লাগবে? অবশ্যই কিন্তু আর এর মানটা লাগবে, তাই না? তার মানে আগে আমরা কোরিলেশনটা বেরো করব, তারপরে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। এখন এই সূত্রের মধ্যে যদি আমি মান বসাই তাহলে দেখতে পারবো যে কত মানটা বসাই, দেখি কিভাবে। মানটা যদি আমি বসাই তাহলে 0.674, এটা হচ্ছে ফর্মুলার, এটা অলওয়েজ সেম থাকবে, এটা একটা স্ট্যান্ডার্ড ভ্যালু,
প্রবাবিলিটি রেট স্ট্যান্ডার্ড ভ্যালু। তাহলে এই ফর্মুলাটা তোমরা মনে রাখবা, এটা কিন্তু মুখস্থ করতে হবে। এই মানটা 0.6745 ইন্টু 1 মাইনাস আর স্কোয়ার মানে কত আসছে 0.97 আসছে আর এর মানটা, তার হোল স্কোয়ার ডিভাইড বাই রুট ওভার এন। এন এর মান কত আমাদের প্রশ্নে? আমাদের প্রশ্নে এন এর মান 1 2 3 3 4 5টা ভ্যালু হচ্ছে, তাই এন এর মান হচ্ছে 5, তাহলে রুট ওভার 5। তাহলে আমাদের কত আসবে অ্যান্সারটা? এই ক্যালকুলেশনটা করলে আমাদের অ্যান্সারটা আসবে আই থিঙ্ক কই গেল দেখি, অ্যান্সারটা তো লাগবে। সরি, আচ্ছা এটার অ্যান্সার আসবে হচ্ছে 0.108। এটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি এররের অ্যান্সার। তাহলে আমাদের প্রবাবিলিটির অ্যান্সার কত আসছে 0.105, তাই তো? এখন আসি, এরপরে আমরা কি করব, কমেন্ট করতে হবে, কারণ আমি প্রবাবিলিটি এটা কি এটা ফার্দার একটা টেস্ট না? তো ফার্দার টেস্ট যেহেতু সো সেখানে অবশ্যই আমাকে এটার জন্য আমাকে একটা কমেন্ট করতে হবে। তাহলে কমেন্টের জন্য একটু সবাই ভালো করে মনে রাখবো কমেন্টটা আমরা কিভাবে করব। দেখো আমি এখানে একটা দাগ দিচ্ছি আলাদাভাবে, কমেন্টটা একটু মনে রাখবা সবাই। দেখো আমাদের আর এর মানটা যদি প্রবাবল এরর থেকে, অর্থাৎ প্রবাবল এররের যে মানটা আসবে, আর এর মানটা যদি প্রবাবল এরর থেকে লেস দেন, দেখো এটা কিন্তু লেস দেন, আমরা সবাই জানি এটা লেস দেন, এটা যদি হয় তাহলে সরাসরি লিখব নট সিগনিফিক্যান্ট। অর্থাৎ রেজাল্টটা তাৎপর্যপূর্ণ, সিগনিফিক্যান্ট না। ভালো করে বোঝো, কখন করবে এই কমেন্টটা? আর এর মান যদি প্রবাবল এরর মানে প্রবাবল এররের যে মানটা বের হবে এই মানটা যদি আর এর মান থেকে বড় হয়ে যায়, আর এর মান যেটা 0.97 না, আর এর মান কত, আর সমান সমান 0.97, এই মান যদি ছোট হয়, প্রবাবল এরর যদি বড় হয়, তাহলে সরাসরি লিখবো যে এই রেজাল্টটা সিগনিফিক্যান্ট না, তোমার কাজ শেষ। কিন্তু যদি আর এর মানটা যদি প্রবাবল এরর থেকে বড় হয়, এখন বড় যদি হয় সেক্ষেত্রে কি করব? যদি সরাসরি দেখবো আগে বড় কিনা দেখবো। এখন তোমরা একটু দেখো তো, আর এর মান বড় না প্রবাবল এররের মান বড়? এখানে কোনটা বড়, আর এর মান বড় নাকি প্রবাবল এররের মান বড়? 0.018 হয়। হ্যাঁ সরি, এটার মানটা ভুল হয়েছে, তাহলে হ্যাঁ এটার মানটা এটা ভুল হয়েছে, এটা হবে হচ্ছে 0.018। এখন তোমরা আমাকে বলো আর এর মানটা বড় নাকি প্রবাবল এররের মানটা বড়? কোনটা বড় একটু বলো, কথা বলো, একটু কমেন্ট করো। আর এর মানটা বড় না প্রবাবল এররের মানটা বড়? কোন মানটা বড়? হ্যাঁ ঠিক আছে, আমি কারেকশন করে দিয়েছি, ফারিয়া ফাইজা সরকারি আমি তো কারেকশন করে দিলাম। ওকে, আর এর মানটা বড়, থ্যাংক ইউ তানভীর, আর এর মানটা এখানে বড়। এখন আর এর মানটা শুধু বড় যখনই হবে তখন আমরা কি করব, তখন আমরা এই কাজটা করব, মনে রাখবা এটা কিন্তু একটা রুলস, 6 টাইমস অফ প্রবাবল এরর। ভালো করে দেখো, অর্থাৎ 0.018, অর্থাৎ প্রবাবল এররের যে মানটা এই মানটার সাথে 6 গুণ করব। মনে থাকবে কি বললাম? দেখো বিষয়টা মজার। অর্থাৎ যখন আমাদের আর এর মানটা বড় হবে, বড় হলেই আমরা সাথে সাথে কি করব, এই আর এর মানের সাথে 6 গুণ করব, তার মানে 6 টাইমস, টাইমস মানে গুণ, অর্থাৎ প্রবাবল এররকে আমরা 6 দিয়ে গুণ করব, প্রবাবল এররকে কি করব 6 দিয়ে গুণ করব। তাহলে 6 টাইমস অফ প্রবাবল এরর মানে কি, তাহলে 6 দিয়ে যদি গুণ করি তাহলে এখন দেখো কত আসে, এইবার আসে হচ্ছে 0.108, এবার এটা আসে দেখো। ওকে, 0.108 আসে। তাহলে আরেকবার বলি,
যে আমরা যদি দেখি আর এর মান ছোট, প্রবাবিলিটি এরর বড়, তাহলে সরাসরি এই রেজাল্টটা সিগনিফিক্যান্ট না। কিন্তু যদি আর এর মান ছোট না হয়ে আর এর মানটা যদি বড় হয়ে যায়, প্রবাবিলিটি এরর যদি ছোট হয়, তাহলে সরাসরি আমরা কমেন্ট করব না। আমরা কি করব? আমরা আর এর প্রবাবল এররের যে মানটা বের হয়েছে, এই প্রবাবল এররের মানের সাথে আমরা 6 গুণ করব। অলওয়েজ রুলস 6 গুণ করব। কেন গুণ করব আমি সেটা বলছি। 6 গুণ করব। গুণ করে আমরা এইবার কমেন্ট করব। তাহলে আমরা এই যে দেখো এইভাবে, তাহলে আমরা কমেন্টটা এখানে এইভাবে লিখব। যদি আর এর মানটা গুণ করে যদি দেখি যে আর এর মানটা 6 টাইমস, আচ্ছা এটা না লিখে আমরা 6 প্রবাবিলিটি এরর মানে 6 গুণের থেকে বড়, তাহলে আমরা লিখব সিগনিফিক্যান্ট, মানে রেজাল্টটা সিগনিফিক্যান্ট। সিগনিফিক্যান্ট তার মানে আর এর মান ছোট হলে তো কোনো প্রশ্নই নাই, সরাসরি নট সিগনিফিক্যান্ট। বড় হলে সাথে সাথে আমরা কমেন্ট করব না, কি করব? প্রবাবিলিটি এরর, আর যেহেতু প্রবাবিলিটি এরর ছোট আসছে, এখানেও প্রবাবিলিটি এরর যদি ছোট আসে, তাহলে তার সাথে আগে 6টা গুণ করব। গুণ করলাম। গুণ করার পরে যেহেতু যখনই আমরা আর এর মানের সাথে 6টা আমরা গুণ করে দিব, তখন এইবার আমরা দেখব যখনই 6 গুণ করে দিচ্ছে, তখন দেখো এইবার দেখো কি হয়েছে। এখনো দেখা যাচ্ছে আমাদের এখনো দেখা যাচ্ছে যে এই প্রবাবিলিটি এররটা কি ছোট না? দেখো তো, এটা কিন্তু ছোট, প্রবাবিলিটি এরর ছোট, আর এটা বড়। এখন আমরা লিখব কি? as r greater than 6 times of probable error, PE মানে probable error, so the result is significant. The result is significant. তাহলে যেহেতু আর এর মানটা 6 দিয়ে, হ্যাঁ 6 অলওয়েজ 6 দিয়ে গুণ করব, 6 অলওয়েজ। এখন এই 6 দিয়ে কেন গুণ করব বলছি। 6 দিয়ে গুণ করার পরেও দেখা যাচ্ছে প্রবাবিলিটি এরর ছোট আর বড়, তার মানে এখানে প্রবাবিলিটি এররের মধ্যে সরি আর এর মানটা সিগনিফিক্যান্ট, মানে এখানে কোনো ভুল নাই, মানে রেজাল্টটা ভালো আছে, ওকে আছে। এখন অনেকের প্রশ্ন আসতে পারে, ভাইয়া 6 দিয়ে গুণ করার পরে যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু আর হবে না। আর 6 দিয়ে যদি আর এর মান মানে প্রবাবিলিটি এররকে 6 দিয়ে গুণ করার পরে যদি সেটা আর থেকে বড় হয়ে যায়, তাহলে কিন্তু তখন আমরা আর সিগনিফিক্যান্ট লিখতে পারবো না, তখন নট সিগনিফিক্যান্ট লিখতে হবে। বিষয়টা বুঝছো? আর এর প্রবাবিলিটি এরর তো ছোট আসলো, আর যদি বড় আসে, প্রবাবিলিটি যদি ছোট আসে, 6 দিয়ে গুণ করলাম, 6 দিয়ে গুণ করার পরে দেখা গেল যে প্রবাবিলিটি এরর বড় হয়ে গেছে আর ছোট হয়ে গেছে, তখন আমরা কিন্তু সিগনিফিক্যান্টটা লিখতে পারবো না, তখন আমরা নট সিগনিফিক্যান্ট লিখবো। ওকে ওকে, নট সিগনিফিক্যান্ট লিখবো। তাহলে আমরা আর এর মান যখন 6 মানে আর এর মানটা প্রবাবল এররের 6 গুণের থেকে বেশি হবে, তখন এই রেজাল্টটা সিগনিফিক্যান্ট হবে। তার মানেটা কি জানো? প্রবাবল এরর মানে কি? সম্ভাব্য ত্রুটি। তার মানে এই যে আর এর মানটা আমরা বের করলাম, এইটার মধ্যে ত্রুটি দেখতে, মানে ত্রুটি কতটুকু আছে, কতটুকু ভুল আছে, সেটা দেখার জন্যই কিন্তু প্রবাবিলিটি এরর করলাম। এখন প্রবাবিলিটি এররের রেজাল্টের সাথে 6 গুণ দিয়েও দেখতে পাচ্ছি যে না, এই ভুলের পরিমাণটা আর এর মানের থেকে বেশি হতে পারছে না, তাই এই রেজাল্টটা সিগনিফিক্যান্ট। আশা করি বোঝাইতে পেরেছি। কমেন্ট করো বুঝছো কিনা। মোর সিগনিফিক্যান্ট লিখতে পারো, হ্যাঁ মোর সিগনিফিক্যান্ট বা সিগনিফিক্যান্ট যেটা খুশি সেটা লিখতে পারো, তো এটা যে কোনোটা লিখতে পারো, ঠিক আছে, একই কথা। আর বড়, এই ফাইজা ফারিয়া, আর বড় এখানে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো আর 0.97, আর প্রবাবিলিটি এরর হচ্ছে, প্রবাবিলিটি এরর কত? সমান সমান 0.108। তুমি যদি না বোঝো যে কোনটা বড়, হ্যাঁ এটার সাথে একটা 100 গুণ দিয়ে দিবা,
100 গুণ দিলে দেখো কত আসে 97, আর এটার সাথে 100 গুণ দিলে আসবে 10.8। এখন তুমি বলো কোনটা বড়, ফাইজা ফারিয়া? কি জন্য ফারিয়া ভাইজা নাকি জন্য প্রশ্ন করলে কে? হ্যাঁ ফারিয়া ফাইজা। আচ্ছা তানভীর, হ্যাঁ তোমার ওটাও ঠিক আছে, কিন্তু ওই কমেন্টটা থেকে এই কমেন্টটা বেটার, বুঝছো তানভীর? এই কমেন্টটাকে ফলো কইরো, ওটাও আছে, ওটার উপরেও রেফারেন্স আছে, কিন্তু এইটা আমি পরে আরো কিছু ইসে দেখছিলাম আমি, এটা দিয়ে করাটা ভালো, বুঝছো? মোর সিগনিফিক্যান্ট বা সিগনিফিক্যান্ট, এটা দিয়ে করবা। আচ্ছা কমেন্টের লাস্ট লাইনটা আরেকবার বলছি, যে যদি প্রবাবল ইররটা বড় হয়, প্রবাবল ইররের অ্যান্সারটা যদি বড় হয়, এই যে এই অ্যান্সারটা, এটা যদি বড় হয় আর ছোট হয়, তাহলে সরাসরি লিখবো নট সিগনিফিক্যান্ট। আর যদি প্রবাবল ইরর ছোট হয়, অর্থাৎ এই মানটা যদি ছোট হয়, যেমন এখানে ছোট, কিন্তু আর এর মান হচ্ছে 0.97, এটা কিন্তু বড়। তোমরা বড় কি ছোট তোমরা 100 দিয়ে গুণ দিয়ে চেক করে দেখো, এটা ছোট এটা বড়, এটা মানে মাত্র 1.8 আর এটা মানে 97, এটাই আর কি। এটা যেহেতু ছোট এটা বড়, যখনই 6 মানে প্রবাবল এররের মানটা ছোট হবে, তখন এই মানটার সাথে আমরা 6 গুণ দিব। কত গুণ দিব? 6 গুণ দিব। 6 যখনই গুণ দিব, তখন দেখব 6 গুণ দেওয়ার পরে এইবার যে রেজাল্টটা আসবে, এই 6 গুণ দেওয়ার পরে প্রবাবল এররের সাথে 6 গুণ দেওয়ার পরে যে রেজাল্টটা আসবে, ওই রেজাল্টটাকে এবার আবার আর এর সাথে কম্পেয়ার করব। এখন তো দেখো প্রবাবল এররের মানটা ছোট, 6 গুণ দেওয়ার পরেও এই মানটা ছোট, যখনই এটা আসবে তখন আমরা এটাকে লিখব, যখনই আর এর মানে প্রবাবল এররের মানটার সাথে 6 গুণ দেওয়ার পরও যখন এটা ছোট হবে, তখন আমরা বলবো যে যেহেতু আর এর মানটা 6 গুণ প্রবাবল এররের 6 গুণের থেকেও বড়, সো এই রেজাল্টটা সিগনিফিক্যান্ট। এখন 6 দিয়ে গুণ করার পরে যদি দেখি প্রবাবল এররটা বড় হয়ে যাচ্ছে, তাহলেও কিন্তু সিগনিফিক্যান্ট লিখতে পারবো না, তখন আমরা নট সিগনিফিক্যান্ট লিখব। বুঝছো? সরকার ইমা, এবার বুঝছো কমেন্টটা? সরকার ইমা, আচ্ছা আমরা একটা নতুন ম্যাথ করব আজকে। হ্যাঁ এই যে এই ম্যাথটা, এই ম্যাথটা একটু অ্যাডভান্স টাইপের ম্যাথ। এই ম্যাথটা সাধারণত অনেক সময় ম্যাথে দেয়, একটু দেখো ম্যাথটা, ম্যাথ সহজ। 6 দিয়ে গুণ হবে কেন? 6 দিয়ে গুণ করে আমরা মানে রেজাল্টটাকে একটু বেশি করতে চাই, রিলায়েবল করতে চাই, জন্য 6 দিয়ে গুণ দেই। বুঝছো জান্নাতুল ফেরদৌস? 6 দিয়ে গুণ দেই কেন? কারণ আমরা রেজাল্টটাকে একটু বেশি মাত্রায় ট্রাস্টেবল করতে চাই। আমরা কেন এই প্রবাবল এররটা কেন করলাম? যে আমাদের এই রেজাল্টটা কতটুকু গ্রহণযোগ্য, এই গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য আমরা 6 দিয়ে গুণ দেই। বুঝছো? এই জন্য 6 দিয়ে গুণ। ওকে, আমরা এখানে একটু দেখি 3 নাম্বারে যে ম্যাথটা বলছে, ভালো করে ম্যাথটা দেখবো। ক্যালকুলেট, সবাই দেখবো এই ম্যাথটা, কিন্তু আমি কোনো অনলাইন ক্লাসও করাই নাই। ক্যালকুলেট কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বিটুইন এক্স অ্যান্ড ওয়াই, কোরিলেশন বের করতে বলছে। এক্স অ্যান্ড ওয়াই ফ্রম দ্য ফলোইং ডাটা, নিম্নোক্ত ডাটা থেকে কোরিলেশন বের করতে বলছে। এখন আমরা কোরিলেশনের সূত্রটা যদি একটু লিখি, তোমাদের নিশ্চয়ই মনে আছে সূত্রটা, তারপর আমি একটু লিখছি। সূত্রটা হচ্ছে সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই ডিভাইডেড বাই এন, নিচে হচ্ছে রুট ওভার আছে, তাই না? সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন, সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। এটাই তো সূত্র নাকি? এটা সূত্র না? কোরিলেশনের সূত্র এটা না? নর্মাল সূত্র এটা, কিন্তু আমাদের কার্ল পিয়ারসনের সূত্র। এখন এই সূত্রের মধ্যে কি কি মান লাগে একটু যদি আমি দেখি, আমি ডান পাশে একটু লিখি, দেখো কি কি মান লাগবে। আমাদের এখানে মান লাগবে হচ্ছে এন এর মানটা লাগে, দেখো এন এর মান লাগবে। ওকে, আমি এন লিখলাম। সামেশন এক্স ওয়াই এর মান, আচ্ছা সামেশন এক্স এর মান লাগবে, এই যে সামেশন এক্স এর মান লাগে। ওকে, দুইটা, তাহলে সামেশন এক্স এর মান লাগে। সামেশন ওয়াই এর মান লাগে, সামেশন ওয়াই। ওকে, সামেশন এক্স স্কোয়ারের মান লাগে, সামেশন এক্স স্কোয়ারের মান লাগে। তারপর এখানে সামেশন এক্স তো এই যে লিখলাম,
তারপরে এন এর মান তো লিখছি, সামেশন ওয়াই স্কোয়ারের মান লাগে। দেখো তো এই 5টা মান লাগে না? খেয়াল করো, যারা নতুন ক্লাস করছো তারাও একটু খেয়াল করো যে কোরিলেশনের যে সূত্রটা আমরা ক্যালকুলেট করব, কোরিলেশনের যে সূত্রটা আমরা ক্যালকুলেট করব, কোরিলেশনের যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, এই সূত্রটার মধ্যে আমাদের এই মানগুলো লাগবে, এন এর মান, সামেশন এক্স এর মান, সামেশন ওয়াই এর মান, সামেশন এক্স স্কোয়ারের মান, সামেশন ওয়াই স্কোয়ারের মান, এই মানগুলোই তো লাগবে নাকি? এখন আমাদের এর মধ্যে কোন কোন মানটা আছে দেখো তো, এন এর মানটা আছে না? এন এর মানটা কিন্তু আমাদের আছে, এই যে এন এর মান আছে, সামেশন এক্স এর মান আছে, সামেশন এক্স এর মান আছে, ওকে। সামেশন, এটা সামেশন ওয়াই হবে, হ্যাঁ এটা সামেশন ওয়াই, এটা সামেশন ওয়াই, সামেশন ওয়াই এর মান, সামেশন ওয়াই এর মানটাও আছে প্রশ্নে, তাই তো? সামেশন ওয়াই হচ্ছে 130, এটা আছে। তার মানে তিনটা মান আছে, কোন তিনটা আছে? এই যে এন এর মান, সামেশন এক্স, সামেশন ওয়াই, দেখো এটা আছে, এটা আছে, এটা আছে। তাহলে আমার লাগবে, আচ্ছা আরেকটা মান লাগবে না, এখানে ভুল করছি তো আমরা মনে হয়, আরেকটা মান লাগবে না? সামেশন এক্স ওয়াই এর মান লাগবে তো, তাই না? সামেশন এক্স ওয়াই এর মানটাও লাগবে, তাই তো? এই মানটা লাগবে না, সামেশন এক্স ওয়াই এর মানটা। এখন দেখো এই তিনটা মান কিন্তু আমাদের প্রশ্নে নাই, এই তিনটা মান আমাকে বেরো করতে হবে। এখন কোথা থেকে বেরো করবো এই মান তিনটা? খেয়াল করো, এখানে আমাদের একটা ফর্মুলা মানে ভ্যালু আছে, সামেশন এক্স মাইনাস 8 এর হোল স্কয়ার সমান সমান 150, সামেশন ওয়াই মাইনাস 10 হোল স্কয়ার সমান সমান 200, আর সামেশন এক্স মাইনাস 8 ইন্টু ওয়াই মাইনাস 10 সমান সমান 50। একটু খেয়াল করো, সবাই একটু ভালো করে দেখো, এখানে আমাদের তিনটা যে মান লাগবে একটু খেয়াল করো। সামেশন এক্স স্কয়ার, আচ্ছা প্রথমে সামেশন এক্স ওয়াইটা দেখি। এখানে সামেশন, এই যে দেখো এই যে মানটা বা এই যে মানটা দেওয়া আছে, সামেশন এক্স মাইনাস 8 হোল স্কয়ার সমান সমান 150, এই মান থেকে কি সামেশন এক্স ওয়াই এর মানটা বের করা কখনোই পসিবল না? কেন? কারণ এখানে এক্স আছে ওয়াই দুইটাই আছে, এক্স এবং ওয়াই লাগবে, কিন্তু এখানে কিন্তু শুধু এক্স, দেখো শুধু এক্স। আবার এই মান দিয়েও কিন্তু সামেশন এক্স ওয়াই এর মানটা বের করা পসিবল না। কেন? কারণ এখানে শুধু ওয়াই আছে, এক্স নাই, তাহলে এই মান দিয়েও পসিবল না, এটা দিয়ে পসিবল না, এটা দিয়েও পসিবল না। কিন্তু এইখানে দেখো এই যে মানটা, অর্থাৎ এই যে সমীকরণটা, এখানে দেখো এক্সও আছে ওয়াইও আছে, তার মানে এইখান থেকে এই ফর্মুলাটা দিয়ে আমরা সামেশন এক্স ওয়াই এর মানটা বের করতে পারবো না? আবার এক্স স্কোয়ার, সামেশন এক্স স্কোয়ারের মানটা আমরা কোনটা দিয়ে বের করতে পারি? এই যে এক্স যেহেতু এখানে আছে, এটার মধ্যে যেহেতু এক্স আছে, তাহলে এটা দিয়ে আমরা সামেশন এক্স স্কোয়ারের মানটা বের করতে পারি। আবার এটার মধ্যে যেহেতু ওয়াই আছে, তাহলে এটা দিয়ে আমরা সামেশন ওয়াই স্কোয়ারের মানটা বের করতে পারি, আর এটা দিয়ে আমরা সামেশন এক্স ওয়াই এর মানটা বের করব। সবাই বুঝছো বিষয়টা? বুঝছো কিনা? অর্থাৎ এন এর মান সামেশন এক্স ওয়াই এর মান দেওয়া আছে, ওকে। আমরা সামেশন এক্স মাইনাস 8 হোল স্কয়ার সমান সমান 150, এখান থেকে সামেশন এক্স স্কয়ারের মানটা বের করব, সামেশন ওয়াই মাইনাস 10 হোল স্কয়ার সমান সমান 200, এখান থেকে সামেশন ওয়াই স্কয়ারের মানটা বের করব, আর সামেশন এক্স মাইনাস 8 ইন্টু ওয়াই মাইনাস 10 সমান সমান 50, এখান থেকে আমরা সামেশন এক্স ওয়াই এর মানটা বের করব, ওকে। তো আমরা তাহলে প্রথমে দেখি, তাহলে আমরা লিখি প্রথমে ওয়ার্কিংস 1, লিখব ক্যালকুলেশন অফ সামেশন এক্স স্কয়ার, প্রথমে এক্স স্কয়ারটা বের করি, ওকে। তাহলে ক্যালকুলেশন অফ সামেশন এক্স স্কয়ার যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা লিখব গিভেন কি দেওয়া আছে, x মাইনাস 8 হোল স্কয়ার সমান সমান 150, x মাইনাস 8 হোল স্কয়ার সমান সমান 150, ওকে। এটা একটু সিস্টেমেটিক্যালি আমরা করব, স্টেপ বাই স্টেপ, সবাই খেয়াল করো। আমরা প্রথমে এটাকে একটা সূত্রের মধ্যে ফেলাতে পারি, ছোটবেলার সূত্রে, a মাইনাস বি হোল স্কয়ার সূত্রে ফেলাবো। তাহলে একটু খেয়াল করো তো, এটাকে যদি a মাইনাস বি হোল স্কয়ার সূত্রে ফেলা, তাহলে কিরকম হবে? এটা a, এটা b, তাহলে আচ্ছা সামেশন আছে তো এটার আগে, সামেশন, ওকে। তাহলে সামেশন এরকম হয় না, দেখো তো, এক্স স্কয়ার মাইনাস 2 ইন্টু এ
ইন্টু বি মানে 2xb প্লাস বি স্কোয়ার সমান সমান 150। বুঝছো কিনা সূত্রটা সবাই বুঝছো আশা করি। সামেশন তো সামেশনের জায়গায় এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে 8 সমান সমান 150। ওকে, পরের লাইন দেখি, একটু ভিতরে কাজ করি। তাহলে সামেশন এক্স স্কোয়ার মাইনাস 8 এর সাথে 2 গুণ করলে 16, তাহলে 16x 16x প্লাস 64 সমান সমান 150। এইবার খেয়াল করো, আমার এই পুরোটার এই যে এই পুরোটুকুর ভিতরে কিন্তু আমার পুরোটা কিন্তু সামেশনের সাথে গুণ আছে। তাহলে আমি কি গুণ করি, সামেশন দিয়ে সবগুলোকে গুণ করব। সামেশন দিয়ে যদি এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে সামেশন এক্স স্কোয়ার মাইনাস, ভালো করে দেখো এখানে সামেশন এর সাথে যদি আমি 16x কে গুণ করি তাহলে এইরকম হয় না? দেখো তো বিষয়টা, সামেশনের সাথে আমি এক্স, এই যে এরকম সামেশন এক্স ইন্টু 16, বিষয়টা এরকম হয় না? দেখো তো সবাই খেয়াল করো, 16x এর সাথে যদি আমি সামেশন গুণ করি তাহলে সামেশন 16x বা সামেশন x 16। সবাই বুঝছো বিষয়টা? বিষয়টা কিন্তু খুবই সহজ। বিষয়টা এরকম যে 16x এর সাথে সামেশন গুণ করব, তাহলে সামেশন 16x, তার মানে আমি সেটাকে না লিখে সামেশন x 16, তো সামেশন x আর 16 মাঝখানে কি গুণ, তাই লিখলাম সামেশন x 16। বুঝছো? আশা করি বুঝছো। সামেশন x ইন্টু 16। ওকে, আচ্ছা, প্লাস 64 সাথে সামেশন গুণ করলে তাহলে সামেশন 64, এটা নিয়ে পরে কথা বলছি, সমান সমান 150। এখন দেখো, ভালো করে দেখো, সমান সমান সামেশন এক্স স্কোয়ার, রেখে দিলাম এটাকে, কারণ এটার মানই তো আমরা বের করব, মাইনাস সামেশন এক্স এর একটা মান আছে না প্রশ্নে, এটার কিন্তু একটা মান আছে প্রশ্নে, দেখো কত, এই যে 120। তাহলে সামেশন এক্স এর জায়গায় লিখলাম 120 ইন্টু 16 প্লাস, এইখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সামেশন 64, সামেশন 64। আচ্ছা, এই জিনিসটা একটু সহজে বুঝবা। ধরে নাও, আমি তোমাদেরকে একটু উদাহরণ দিয়ে বোঝাই। মনে করো এক্স এর 10, 12 এবং 15 দেওয়া আছে, ভালো করে বোঝো। মনে করো এরকম এক্স এর 3টা মান দেওয়া আছে। এখন আমি তোমাদেরকে বললাম যে সামেশন এক্স বের করো, তো সামেশন এক্স বের করো। কিভাবে করবা সামেশন এক্স, কিভাবে করবা? তুমি যদি তোমার মতো করে করতে পারো করবা। ওকে, সামেশন এক্স কিভাবে করবো, তার মানে একটা এক্স, এটা একটা এক্স, এটা একটা এক্স, এটা একটা এক্স, 3টা এক্স, এই 3টা এক্স কে যোগ করব, তার মানে সামেশন এক্স সমান সমান, আমি যদি বলি তাহলে কত হবে, 3টাকে যোগ করলে হয় 15, 12, 22 আর 15, 37। তার মানে যতগুলো এক্স আছে, সামেশন এক্স মানে যতগুলো এক্স আছে সবগুলো এক্স কে যোগ করব, তাই না? এখন সামেশন 64 মানে কি, যতগুলো 64 আছে সবগুলোকে যোগ করতে হবে, বিষয়টা বুঝছো? সামেশন এক্স মানে যতগুলো এক্স আছে সবগুলো এক্স এর যোগফল। তাহলে সামেশন 64 মানে কি, যতগুলো 64 আছে সবগুলো 64-র যোগফল। এখন আমার প্রশ্নে 64 কয়টা আছে জানো? আমার প্রশ্নে 64 আছে হচ্ছে 12টা, কারণ এন এর মান এখানে 12। এন মানে কি 12 না? এর মানে সংখ্যা, কতগুলো সংখ্যা আছে এখানে, 12টা সংখ্যা। তার মানে এখানে 64 কয়টা আছে, 64 এখানে আছে হচ্ছে 12টা। তার মানে 12টা 64-কে তোমার যোগ করতে হবে, সরি এইভাবে করে 64 প্লাস 64 প্লাস 64 প্লাস, এভাবে করে 12টা 64 যোগ করতে। এত কিছু না করে আমরা কিন্তু সরাসরি 12, এত কিছু না করে আমরা কি করতে পারি, সরাসরি 12
ইন্টু 64 এটা করতে পারি, সমান সমান 150। ওকে, পরের লাইনে তাহলে সামেশন এক্স স্কোয়ার সমান সমান আচ্ছা এক্স স্কোয়ার একবার না করি, আমরা আরেকটা লাইন করি। সামেশন এক্স স্কোয়ার মাইনাস 120 সাথে 16 গুণ করলে কত হয়? 120 সাথে 16 গুণ করলে কত হয়? আচ্ছা 120 সাথে 16 গুণ করলে হয় হচ্ছে 1920 প্লাস 12 সাথে 64 গুণ করলে হয় হচ্ছে 768 সমান সমান 150। ওকে, এরপরে আমরা তাহলে লিখতে পারি সামেশন এক্স স্কোয়ার সমান সমান এই 150 ওপাশে তো আছে, এই 1920 ওপাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 1920, আর এটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 768। তাহলে এটা সামেশন এক্স স্কোয়ারের মান আসবে, অতএব সামেশন এক্স স্কোয়ার সমান সমান 1302। এটা হচ্ছে সামেশন এক্স স্কোয়ারের মান। সামেশন এক্স স্কোয়ারের মান আসবে 1302। ওকে, সামেশন এক্স স্কোয়ারের মান আসবে 1302। আশা করি তোমরা বুঝছো। এবার আমরা তাহলে এরপরেরটা আমাদের কাজ হচ্ছে, এরপরে কাজ হচ্ছে ক্যালকুলেশন অফ সামেশন ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে এই ওয়াই স্কোয়ার বের করবো আমরা কোন মানটা দিয়ে? এই যে দেখো সামেশন ওয়াই মাইনাস 10 সমান সমান 200। সামেশন ওয়াই মাইনাস 10 হোল স্কোয়ার সমান সমান 200। সেম ভাবে আগে এক্স স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করছিলাম, এবার আমরা জাস্ট ওয়াই স্কোয়ারে। এটা কি পারবো বলো তো? নিজেরা করতে পারবো? নিজেরা করে ফেলো। পারবো না? অবশ্যই পারবা। তাহলে সামেশন ওয়াই স্কোয়ারের মানটা তোমরা নিজেরা করবা, পারবা না? সামেশন ওয়াই স্কোয়ারের মানটা নিজেরা করতে পারবা কিনা একটু কমেন্ট করো। ফার্স্ট কমেন্ট করে ফেলো তো একটু, যে সামেশন ওয়াই স্কোয়ারের মানটা নিজেরা করতে পারবা কিনা। সামেশন ওয়াই স্কোয়ারের মানটা করতে পারবা কিনা তোমরা? সামেশন ওয়াই স্কোয়ারের মান হবে হচ্ছে, আমি লিখে দিচ্ছি এখানে, হ্যাঁ, সামেশন ওয়াই স্কোয়ারের মান হবে হচ্ছে, ছোট করে লিখে দিলাম, সামেশন ওয়াই স্কোয়ারের মান হবে হচ্ছে 1600। ওকে, এটা হবে সামেশন ওয়াই স্কোয়ারের মান। সামেশন ওয়াই স্কোয়ারের মান হচ্ছে 1600 হবে। তোমরা নিজেরা করে ফেলবা এটা। সেম রুলস, এক্স স্কোয়ার যে এ মাইনাস বি হোল স্কোয়ার ওখানে যে সূত্র অ্যাপ্লাই করছি এখানেও সেম সূত্রটা অ্যাপ্লাই করবা। ওকে, পারবো তো সবাই ইনশাআল্লাহ? তাহলে আমরা পরের কাজটা করি, সামেশন এক্স ওয়াই এর মানটা বের করব। সামেশন এক্স ওয়াই এর মানটা যদি বের করতে হয় তাহলে আমাদেরকে ওই যে এক্স মাইনাস 8 ইন্টু ওয়াই মাইনাস 10 এই সূত্রটা নিতে হবে, তাহলে এই মানটা নিতে হবে। তাহলে ক্যালকুলেশন অফ সামেশন এক্স ওয়াই, তাহলে এখানেও আমরা লিখবো গিভেন লিখে সামেশন এক্স মাইনাস 10 ইন্টু ওয়াই মাইনাস, কি লিখলাম, এক্স মাইনাস 8 ওয়াই মাইনাস 10, সরি এক্স মাইনাস 8 ইন্টু ওয়াই মাইনাস 10 সমান সমান 50। খেয়াল করো এখানে কিন্তু আমরা কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি না। কেন? কারণ এখানে কিন্তু ওই যে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার বা এ প্লাস বি কোনো সূত্র কিন্তু ফেলাতে পারছি না। তাহলে এখানে আমরা কি করব? এখানে খুব সহজভাবে বলি, আমরা জাস্ট গুণ করে দিব। সামেশনটা রেখে এক্স মাইনাস 8 এর সাথে ওয়াই মাইনাস 10 কে গুণ করবো। দেখো কি হয় গুণ করলে, এক্স মাইনাস 8 এর মধ্যে এক্স আছে না, এই এক্স কে ওয়াই এর সাথে গুণ, এক্স কে 10 এর সাথে গুণ, 8 কে ওয়াই এর সাথে গুণ,
8কে 10 এর সাথে গুণ, তাহলে কি হয় x কে 8 এর সাথে গুণ করলে হয় হচ্ছে xy, x এর সাথে y গুণ করলে xy। নেক্সট xy মাইনাস x এর সাথে 10 গুণ করলে হয় 10x, আরে x এর সাথে 10 গুণ করলে হয় 10x। এবার 8 এর সাথে y গুণ করলে হয় মাইনাস 8y, 8 এর সাথে 10 গুণ করলে হয় প্লাস 80, প্লাস 80 কেন, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, সমান সমান 50। ওকে, নেক্সট লাইনে আসি। সামেশন সেম আগের মতো, সামেশনকে গুণ করব, তাহলে সামেশনের সাথে xy গুণ করলে সামেশন xy মাইনাস আগের মতো সামেশনের সাথে 10x গুণ করলে হয় সামেশন x ইন্টু 10 মাইনাস সামেশনের সাথে 8y গুণ করলে সামেশন y ইন্টু 8 প্লাস সামেশন 80 সমান সমান 50। ওকে, নেক্সট লাইনে কি করব, সামেশন এক্স ওয়াই রেখে দিলাম মাইনাস সামেশন এক্স এর মান কত জন, সামেশন এক্স এর মান হচ্ছে 120, সামেশন এক্স এর মান 120, তাহলে 120 ইন্টু 10 মাইনাস সামেশন ওয়াই এর মান হচ্ছে 130, 130 ইন্টু 8 প্লাস সামেশন 80 মানে কি 12 ইন্টু 80 সমান সমান কত হয় 50। ব্র্যাকেট দিয়ে দিলাম, হ্যাঁ সবগুলোকে ব্র্যাকেট দিয়ে দিলাম। ওকে, এবার আমরা গুণ করি, তাহলে সামেশন এক্স ওয়াই মাইনাস 120 এর সাথে 10 গুণ করলে হয় 1200 মাইনাস 130 এর সাথে 8 গুণ করলে কত হয় 130 এর সাথে 8 গুণ করলে হয় হচ্ছে মাইনাস 1040, তারপরে 80 সাথে 12 গুণ করলে হয় প্লাস 960 সমান সমান 50। তাহলে এবার আসি সামেশন এক্স ওয়াই, সামেশন এক্স ওয়াই সমান সমান 50 ওপাশে ছিল মাইনাস 1200 পাশে গেলে প্লাস 1200, মাইনাস 1040 ওপাশে গেলে প্লাস 1040, প্লাস 960 ওপাশে গেলে মাইনাস 960 সমান 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 শেষ, এটা তো শেষ। ওকে, অতএব সামেশন এক্স ওয়াই সমান সমান ক্যালকুলেশন করলে প্লাস মাইনাস করলে অ্যান্সার আসবে হচ্ছে সামেশন এক্স ওয়াই এর মানটা আসবে হচ্ছে 1330। এরপরে তোমরা সবগুলো মান কিন্তু আমরা যখন পেয়ে যাব তখন আর এর মানটা বসাই দিব। সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করো, একটু কমেন্ট করো সবাই প্লিজ, কমেন্ট করো। সামেশন এক্স স্কোয়ারের মান বের করে দিয়েছি, সামেশন ওয়াই স্কোয়ারের মান তোমরা নিজেরা বের করবা, সামেশন এক্স ওয়াই এর মানটা আমরা করে দিলাম। এবার আমরা সূত্র অ্যাপ্লাই করে দিব, শেষ কাজ। পারবো সবাই বাকিটা? বাকিরা একটু রিপ্লাই করো, সবাই রিপ্লাই করো একটু, পারবো কিনা। সো আশা করি সবাই ক্লাস বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা আমরা নতুন চ্যাপ্টার শুরু করবো ইনশাআল্লাহ নেক্সট মান্থে, নেক্সট উইকে। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাঁ সবার প্রতি দোয়া রইলো, আমার জন্য সবাই দোয়া করবা। কারো কোনো প্রশ্ন? ওকে, ঠিক আছে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।